নমস্তুঙ্গ শিরচুম্বী চন্দ্রচামর চারবে ত্রৈলোক্য নগরারম্ভ মূলস্তম্ভায় সম্ভবে। ওম নমো ভগবতে রুদ্রায়। अस्मिन् वर्तमूर्ति आरोग्यकाले छात्राणां कृते सरलरूपेण पाठदानाय अहमस्मि शिवसाधनदेवनाथः सर्वाग्रे अस्मिन् अन्तर्जालकक्षायां भूय भूय अभिनन्दनानि विहरामि। अद्यतनीय पठनीय विषय वर्तते त्रिपुरा विश्वविद्यालयस्य अधीनस्य महाविद्यालयस्य द्वितीय छात्राध्यस्य छन्दमञ्जरी इति ग्रन्थः छन्दकारेण गंगादासेन छन्दमञ्जरी इति ग्रन्थः रचितः। छन्द किमर्थं वर्तते? छन्दसः का उपयोगिता? अस्मिन् लौकिक जगति जेखलु काव्यग्रन्थाः सन्ति सर्वे छन्दबद्धाः, अतः छन्दज्ञानम् आवश्यकता। पश्यन्तु अभिज्ञान शकुन्तल में एकः श्लोकः यथा सरसिजम् अनुविद्धं शैवलेनापि रम्यम् इति एकः श्लोकः वर्तते। यदि छन्दसहकारेण यति सहयोगेन पाठं करोमि चेत् तदि किञ्चित् श्रुति आगच्छति, श्रुतिमधुरम् आगच्छति। यथा सरसिजमनुविद्धं शैवलेनापि रम्यम् मलिनमपि हिमांशुर्लक्ष्मलक्ष्मीं तनोति यमोदिकमनोज्ञां वल्कलेनापि तन्नीं किमिव हिमदूराणां मण्डनं नाकृतीनाम् किंचित श्रुति आगच्छति। अतः छन्दसः आवश्यकता वर्तते। छन्द प्रसंगे प्रथम आगच्छति छन्द इति किम्? छन्द गंगादास महोदयेन उक्तं छन्दयति आह्लादयति इति छन्द, अर्थात যা আমাদের মনে আনন্দ উৎপাদন করে তাকে ছন্দ বলে। তো ছন্দ জ্ঞানের জন্য, ছন্দ বিষয়ে স্পষ্ট রূপে জ্ঞান লাভের জন্য যে বিষয়গুলি সবচেয়ে দরকারি তার মধ্যে প্রথমে আসে লঘুবর্ণ, গুরুবর্ণ, গণ, বিভাজন, জ্যোতি। এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে লঘুবর্ণ গুরুবর্ণ ক্রমে আস্তে আস্তে করে আপনাদের সামনে
তুলে ধরার জন্য প্রয়াস করব। প্রথমে ছন্দমঞ্জুরি যে বানানটা আছে, এটা আমরা অনেকে ভুল করে থাকি। বানানটা হবে ছন্দ মঞ্জরি, মঞ্জুরি না, কিন্তু কি হবে? ছন্দ মঞ্জরি। লেখক হচ্ছে গঙ্গা দাস। তো যে বিষয়টা প্রথমে দরকার আমাদের জানা, সেটা হচ্ছে ছন্দ কাকে বলে। যেটা আমি আগে বলেছি, যা আনন্দ উৎপাদন করে তাকে ছন্দ বলা হয়। তো প্রথমে আমরা লঘুবর্ণ যে বিষয়টা, লঘুবর্ণ এটা জানতে হবে। লঘু বলতে আমরা সাধারণত বুঝি কি? লঘু রস্য। তো স্বরবর্ণমালার মধ্যে যে রস্যবর্ণগুলি আছে, কতটা রস্যস্বর আছে আমরা জানি। কি আছে ওই রস্যস্বরগুলি? অ, ই, উ, রি, লি, এই 5টি। অতএব লঘুবর্ণ বলতে অ, ই, উ, রি, লি, এই 5টিকে। লঘু বর্ণ বলে। এই 5টিকে লঘু বর্ণ বলা হয়। তো মনে রাখতে হবে কেমন? যেমন অ, যদি অ থাকে লঘু বর্ণ হবে। এগুলি তো স্বরবর্ণের ক্ষেত্রে। এখন যদি ক আসে, এটার মধ্যে কি আছে? কর মধ্যে কি আছে? এটা যদি আমি ভাঙি, কি পাওয়া যাবে? বিভক্ত করলে ক হসন্ত যোগ অ, দুটা মিলে ক হয়েছে। তো কটা কি বর্ণ? লঘু বর্ণ। যদি আমি ক রশ্মি এটা দেখি, তাহলে কি হয়? ক হসন্ত যোগ রস্বই। তো কি হয়েছে? শেষে কি আছে? লঘু বর্ণ। অতএব এটা কি? লঘু বর্ণ। এরকম ক রস্যকার, ক রিকার, লিকার তো ব্যবহার নেই। তো যদি এরকম বর্ণ, যে ক না, শুধু খ, যতগুলি বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটার মধ্যে যদি এরকম অ, ই, উ, রি, লি থাকে, অথবা স্বতন্ত্র রূপে অ, ই, উ, রি, লি থাকে, তাহলে এই বর্ণগুলিকে বলা হবে লঘু বর্ণ। বোঝা গেছে লঘু বর্ণ? এবার যে দ্বিতীয় যেটা দরকার, গুরু বর্ণ। গুরু বর্ণ লঘুবর্ণ ছাড়া এই যে 5টা লঘুবর্ণ আমি বলেছি, অ, ই, উ, রি, লি, তো লঘুবর্ণ ছাড়া বাকি যে বর্ণগুলি আছে সবই গুরুবর্ণ। যদি জ্ঞান থাকে যে এই 5টা নয়, বাকি সবগুলি অক্ষরে গুরুবর্ণ হবে, সোজা কথা। তো আমাদের জানতে হবে গুরুবর্ণ কোনগুলি। তাহলে প্রথমে একটা শ্লোকের মাধ্যমে গঙ্গা দাস সেটা ব্যক্ত করেছেন। শ্লোকটা হচ্ছে, সা, লিখে নি বুঝতে ভালো হবে, সা নু, সা র চ, দীর্ঘ চ,
বিসর্গী চ গুরু ভবেৎ গুরুর ভবেৎ। বর্ণ বর্ণ সংযোগ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গো অপি বা। এটা হচ্ছে গুরুবর্ণের সংজ্ঞা। তো সানুস্বারস্য মানে কি স যোগ অনুস্বার, অনুস্বার মানে অনুস্বার সহিত, মানে অনুস্বার যদি কোনো অক্ষরের সঙ্গে যুক্ত থাকে, কি থাকে, যদি অনুস্বার যুক্ত অক্ষর, অর্থটা কি দাঁড়াচ্ছে, অনুস্বার যুক্ত অক্ষর। দীর্ঘশ্চ দীর্ঘশ্চ মানে আমরা যে হ্রস্বস্বর 5টা গেছে ও বাকি যে বর্ণগুলি আছে হ্রস্বস্বর দীর্ঘস্বর, সেই দীর্ঘস্বরের কথা বলা হয়েছে কি দীর্ঘ স্বর। আর কি বিসর্গীশ্চ বিসর্গী, সোজা কথা আমরা যে বিসর্গ বুঝি, বিসর্গ যুক্ত অক্ষর যেটা, বিসর্গ যুক্ত অক্ষর। গুরু ভবেৎ গুরু হবে, বিসর্গযুক্ত অক্ষর গুরু হবে। বর্ণ সংযোগ পূর্বশ্চ, বর্ণ সংযোগ মানে কি বর্ণের সংযোগ, দুইটা বর্ণ যখন সংযোগ হবে মানে কি সংযুক্ত অক্ষর হবে, পূর্বশ্চ তার পূর্বে যে বর্ণটা থাকবে তাকে বলবে গুরুবর্ণ। তো সংযুক্ত বর্ণের সংযুক্ত বর্ণের পূর্ব বর্ণ, সংযুক্ত বর্ণের পূর্ব বর্ণ। তথা পাদান্ত গো অপি বা, পাদান্ত গো অপি বা মানে কি পাদান্ত মানে পাদের অন্তে বা শ্লোকের শেষে যে অক্ষর থাকবে সেটা গুরু হবে। তো এবং শ্লোকের শেষ যে অক্ষরটা থাকবে, অক্ষর বিকল্পে লয় প একার বিকল্পে গুরু হয়। তো বোঝা গেছে। সানুস্বারস্য, একটা কথা মাথায় রাখতে হবে, লঘু বর্ণের এখানে আমরা কি মনে রেখেছি, 5টা অক্ষর অ ই উ রি লি, এই 5টা অক্ষর মাত্র, এখানে কি 5টা অক্ষর, 5টি অক্ষর কি মনে রেখেছি, 5টি অক্ষর। আর এখানে সেম কি মনে রাখতে হবে, 5টি বাক্য। বোঝা গেছে। তো 5টা অক্ষর মনে রাখতে হবে লঘু বর্ণের ক্ষেত্রে, আর গুরু বর্ণের ক্ষেত্রে 5টি বাক্য। কি কি, সানুস্বারস্য মানে অনুস্বার সহিত অক্ষর, যে কোনো বর্ণ নিন, যেমন কি আছে, যেমন কয়নি, কর সঙ্গে যদি অনুস্বার থাকে, কটা এমনিতে কি দাঁড়ায়, কর সঙ্গে ও আছে মানে কি লঘুবর্ণ, কিন্তু লঘুবর্ণ দেখা যাচ্ছে এটা, কিন্তু এইরকম অবস্থায় যদি অনুস্বার যুক্ত হয়,
কি অনুস্বার যুক্ত হয় তাহলে সেটা আর লঘুবর্ণ হবে না, কি হবে গুরুবর্ণ। তো অনুস্বার যুক্ত অক্ষর গুরু হবে। ক অনুস্বার বলতে পারেন, খ বলতে পারেন, যতগুলি অক্ষর থাকবে অনুস্বার যদি যুক্ত থাকে তার সঙ্গে সবগুলি কি হয়ে যাবে গুরুবর্ণ হয়ে যাবে। তো একটা গেল যে প্রথম যে বিষয়টা বাক্যটা একটা। দ্বিতীয় কি আছে দীর্ঘস্বর। তো দীর্ঘস্বরের মধ্যে আমরা সাধারণত জানি যে হ্রস্বস্বর 5টা বাদে আর যে স্বরগুলি আছে সবই দীর্ঘস্বর। কি আছে তাহলে জানতে হবে। এবার দীর্ঘস্বরের মধ্যে প্রথমে আসে এই যে প্রথমে মনে রাখতে হবে দীর্ঘস্বর কোনগুলি হয়। এই যে 5টা বর্ণ আছে অ ই উ রি লি, তাদের স্ববর্ণগুলি মানে অর স্ববর্ণ কি আছে আ, হ্রস্ব ইর স্ববর্ণ কি আছে দীর্ঘ ই, হ্রস্ব উর স্ববর্ণ কি আছে দীর্ঘ উ, হ্রস্ব রির স্ববর্ণ কি আছে দীর্ঘ রি, আর হ্রস্ব লির স্ববর্ণ কি আছে, যদিও লির ব্যবহার নেই তবু লিখে নিলাম। তো এই 5টা হলো। তারপরে কি আছে বাকি, আমি একটু ব্র্যাকেট ব্যবহার করছি, অ যোগ ই, অ যোগ ই মিলে কি হয় এ হয়, কি হয় এ। এবার আমাদের অনেকে প্রশ্ন করে যে এও নাকি হ্রস্বস্বর, আর ওইটা হলো কি, ওইটা আমি এখানে এ, ওইটা হচ্ছে অ যোগ এ, এই দুটা মিলে হয়ে যায় ওই। তো এরকম যাদের মনে চিন্তা আসে তাদেরকে বুঝতে হবে হ্রস্বস্বর কাকে বলে। যেই স্বরের এক মাত্রা হয় তাদেরকে হ্রস্বস্বর বলে, আর দীর্ঘস্বরের দ্বিমাত্রা থাকে সাধারণত। তো দ্বিমাত্রা যদি থাকে তো মাত্রা যখন হয় এখানে কয় মাত্রা আছে অ এক মাত্রা, আতে 2 মাত্রা হয়ে গেল, অ অ মিলে আ হয়ে গেল। এরকম অ যোগ ই একটা মাত্রা 2টা মাত্রা মিলে এ হয়েছে। তো এর মধ্যে এক মাত্রা নয়, এটার মধ্যে কতগুলি মাত্রা আছে 2টা মাত্রা আছে। তো এ ওই এরকম অ যোগ ও সমান সমান কি হয় সরি উ সমান সমান ও হয়। আর কি আছে অ যোগ ও ও, এই যে বর্ণগুলি বললাম এগুলি সব দীর্ঘস্বর। তো কতটা আছে দীর্ঘস্বর 1 2 3 4 5 6 7 8 9, এটাকে বাদ দিলে 8ই হয় 9। তো এই বর্ণগুলি হচ্ছে দীর্ঘস্বর। এখন যদি যে কোনো সব অক্ষরের সঙ্গে যদি যদি এই যে আ ই উ রি লি অক্ষরগুলি যদি যুক্ত হয় তাও দীর্ঘস্বর হবে, অথবা স্বতন্ত্র আও দীর্ঘস্বর হবে। যেমন একটু আগে যে আমরা উদাহরণ দিলাম ক, কি আছে লঘুবর্ণ, অ আছে ক হরলন্ত যোগ অ, কিন্তু এখন কি হচ্ছে ক আকার, এটাকে ভাঙলে কি হবে ক হসন্ত যোগ আ। তো এটা কি হয়ে গেছে দীর্ঘস্বর। তো এরকম কা বা কি বা কু এরকম যতগুলি থাকবে সব কি হয়ে যাচ্ছে দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। তো বোঝা গেছে দীর্ঘস্বর 2টা বাক্য শেষ আমাদের। 3টা যে বিষয় বিসর্গ চ, বিসর্গী চ। তো বিসর্গযুক্ত অক্ষর যেটা থাকবে, বিসর্গযুক্ত যে অক্ষরটা থাকবে, যেমন বিসর্গযুক্ত যেমন কি আছে কত যেগুলি আছে যতগুলি অক্ষর আছে ক, ক
কটা সাধারণত কি হয়, লঘুবর্ণ হয়, আমরা আগে দেখেছি লঘুবর্ণ। কিন্তু যদি কর সঙ্গে বিসর্গ যোগ হয়ে যায় তাহলে সেটা আর লঘুবর্ণ হবে না, কি হয়ে যাবে, গুরুবর্ণ হয়ে যাবে। এরকম যতগুলি অক্ষর থাকবে বিসর্গ, ক খ গ গ, আকার ক আকার ক রস্যি যেরকমই থাকুক, বিসর্গ যদি থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে, লঘু না হয়ে সেটা গুরু হয়ে যাবে যদি কর মধ্যে বা যে কোনো বর্ণের সঙ্গে যদি বিসর্গ যোগ হয়। এরপরে যে পাঠটা সেটা হচ্ছে বর্ণ সংযোগ পূর্বশ্চ, মানে বর্ণ সংযোগের পূর্ববর্ণ। তো বর্ণ সংযোগের পূর্ববর্ণ মানে হচ্ছে, তো বর্ণ সংযোগের পূর্ববর্ণ যে 4 নাম্বার যে পার্টটা, অর্থাৎ ক দন্ত স জফলা কোষ্য, তাহলে এখানে সংযুক্ত বর্ণ কোনটা, দন্তাস জফলাটা। কিন্তু এখানে দেখুন কটা কি আছে, কর সঙ্গে অ আছে, রস্য অ, কটা লঘু বর্ণ হচ্ছে। কিন্তু যদি তারপরে সংযুক্ত বর্ণ থাকে, যে কোনো সংযুক্ত দন্তাস জপালা, ক জপালা, খ জপালা বা যে কোনো সংযুক্ত বর্ণ থাকে, তাহলে তার পূর্বের বর্ণ, এই যে বর্ণটা থাকছে সেটা কি হয়ে যাবে, গুরুবর্ণ হয়ে যাবে, লঘু আর থাকবে না। বোঝা গেছে যে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ, এখন এটা হচ্ছে গুরুবর্ণ। এবার জানতে হবে, আমরা অনেকে ভুল করে থাকি সংযুক্ত বর্ণগুলির মধ্যে কি কি বর্ণ সংযুক্ত হয়ে থাকে, যেগুলি বোঝা যায় সংস্কৃতে তো সোজা হয়, কয় জপালা, যেমন দন্তাস জপালা, এরকম যদি থাকে তার পূর্বে যে বর্ণটা থাকবে, পূর্বে যে কোনো বর্ণ যদি থাকে সেটা হবে। কিন্তু এখন বিষয় হলো অনেকে এই সংযুক্ত অক্ষর বুঝতে কষ্ট হয়। যেমন অর্থ, এই যে অর্থ কথাটার মধ্যে অ লঘুবর্ণ আছে, অ থ যে লেখাটা আছে তার মধ্যে একটা র্যাপ আছে। তো আমরা অনেকে জানি না এই যে র্যাপটা সংযোগ, এটা হচ্ছে, এটা যদি আমি ভাঙি বিভক্ত করি অর্থটাকে, অ যদি বিভক্ত করি, অ যোগ র হসন্ত যোগ থ হসন্ত যোগ অ, এটা মিলে হচ্ছে অর্থ। তো আমার কি বলেছে, সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ, তো এই দুটা মিলে, এই তিনটা মিলে তো এটা সংযুক্ত হয়েছে, এটা না, এটা তো অক্ষর, এটা বাদ দিয়ে এই দুটা মিলে, এই দুটা মিলে কি হয়েছে, এই দুইটা মিলে র আর থ মিলে থ, র থ হয়েছে, র হলন থ হয়েছে। তো সংযুক্ত বর্ণের পূর্বে যে বর্ণটা থাকবে এটা কি হয়ে যাবে, গুরু হয়ে যাবে, যেরকম এখানে হয়েছে। এরকম যেমন আমরা অনেকে ভুল করি, এটাকে ক্ষীয় বলি, কিন্তু এটা ক্ষীয় উচ্চারণ ঠিক না, এটাকে বলা উচিত, যদি ভাঙি আমরা, ক হসন্ত যোগ মূর্ধন্য স, মূর্ধন্য স, তো এই দুইটা মিলে হচ্ছে ক মূর্ধন্যাস। ক্ষীয় না বলাটাই ভালো আমার মতে, এটাকে ক মূর্ধন্যাস বললেই সোজা হয়ে যায়। তো এটার সঙ্গে যোগ অ থাকে, এইগুলি মিলে, তো মূল হচ্ছে এই দুইটা মিলে সংযোগটা হচ্ছে। সংস্কৃতে যদি অক্ষরটা লিখি আমি তাহলে এরকম দাঁড়াবে প্রায়, ক মূর্ধন্যাস। তারপরে এটাকে বলি আমরা সংস্কৃতে তয় রপালা, যেটাকে বলি ত রপালা, এটা ভাঙলে কি হয়, ত হসন্ত যোগ র, ত র, ত হসন্ত র, তো তয় রপালা এসে গেছে, তো সংযুক্ত বর্ণ। যেমন আরেকটা আছে কি ঞ, এটাকে ভাঙলে কি হয়, বর্গাজ্য হসন্ত যোগ নিয়, এই দুইটা মিলে হয় যে না, যজ্ঞ, এরকম। তো আমাদের মনে রাখতে হবে, আর যেগুলি আছে অন্যগুলি তো সোজা, এই যে বিষয়গুলি র্যাপ, র্যাপ জানতে হবে কি রফালা, যেমন ক রফালা,
রফালাওটাও কিন্তু সংযুক্ত বর্ণ। তো এগুলি মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে কোন কোন বর্ণগুলি সংযুক্ত দেখাচ্ছে। তো সংযুক্ত বর্ণের যে পূর্ববর্ণ থাকবে সেটাকে বলে গুরু বর্ণ। এছাড়া যে 5 নাম্বার যে বিষয়টা বলবো আমি, পাদান্ত গো পিবা, যে কোনো একটা লাইন যদি আমি বলে থাকি, যে কোনো একটা লাইন যদি বলে থাকি, যেমন একটা পর কিয় এব, এই যে এখানে একটা লাইন আছে, এটার শেষ বর্ণটা কি আছে? ব। এটা কি হচ্ছে দেখাচ্ছে কি, বটা কি হয় সাধারণত অকার আছে এর মধ্যে, যদি অকার থাকে তাহলে সেটা লঘু হবে, কিন্তু বলেছে যদি শ্লোকের শেষে থাকে, এটা শেষে আছে, যদি শ্লোকের বা পাদের শেষে থাকে তাহলে সেটা লঘু থাকবে না, কি হবে? গুরু বর্ণ হবে। তো এটা কি হয়ে যাবে? গুরু বর্ণ হয়ে যাবে। তো লঘুবর্ণ আর গুরুবর্ণ এই দুটা জিনিস ভালো করে বুঝতে হবে, তবে আমরা ছন্দজ্ঞান লাভ করতে পারবো। আবার বলে দিচ্ছি, লঘুবর্ণ 5টি অ ইউ রি লি, আর গুরুবর্ণ হচ্ছে 5টা বাক্য মনে রাখতে হবে। অনুস্বারযুক্ত অক্ষর, দীর্ঘস্বর, বিসর্গী মানে বিসর্গ যে বর্ণগুলি থাকে, দীর্ঘস্বর যেগুলি থাকে, দীর্ঘস্বরের মধ্যে আমাদের যে 8টা বা 9টা আছে দীর্ঘস্বর, বিসর্গযুক্ত অক্ষর, বর্ণ সংযোগের পূর্ব মানে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ এবং শ্লোকের বা শেষের অক্ষর বিকল্পে গুরু হয়। এগুলি মাথায় রাখতে হবে, 5টা কথা শুধু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা জানার জন্য সবচেয়ে দরকারি সেটা হচ্ছে গণ বিভাজন করতে গেলে বা গণ বিষয়টা জানতে গেলে তো যে বিষয়টা দরকার, তো গঙ্গাদাস এই গণ বিভাজনের জন্য কবিতা রূপে শ্লোক লিখেছিলেন। তো এগুলি প্রথমে জানতে হবে, জানার পরে আমরা বুঝতে পারবো গণ কত প্রকার ও কি কি। আজকে গণ যদি আমরা বুঝতে পারি তাহলে ছন্দের অনেক কিছু আমরা বুঝে যাব। তো আমি বাংলাতে লিখে দিচ্ছি এখানে, ম স্ত্রী গুরু, স্ত্রী লঘু ন কারো, এটা আমি আগে একটা একটা লাইন করে বুঝে নিই। ম স্ত্রী গুরু মানে কি? ম যদি এটাকে যদি একটু আলাদা করে নিই, সন্ধিটা যদি আলাদা করে নিই, ম ত্রি গুরু, ম যোগ ত্রিগুরু, ম স্ত্রীগুরু মানে কি? ম, এটার নিচে একটা লাইন করুন, আন্ডারলাইন আগে, ম, তাহলে ম একটা গণ এসে গেছে আমাদের, ম একটা গণ এসে গেছে, ম গণের কি আছে? ম স্ত্রী গুরু। কিরকম দাঁড়ায় মিনিংটা? ম গণের, তার আগে আমি আপনাদের বলে রাখি যে চিহ্নগুলি কীরকম হয়। এখানে আমি বলে দিচ্ছি চিহ্ন, যে লঘু বর্ণের চিহ্নগুলি কীরকম ব্যবহার করি আমরা সাধারণত। তো লঘু বর্ণের চিহ্ন যেটা ব্যবহার করি আমরা, এইরকম ব্যবহার করি বেশিরভাগই। ধরুন ইউর মতন,
আবার কেউ কেউ এরকমও করে, আবার কেউ এরকমও করে। তো আমাদের যেটা প্রয়োগ বেশি হয় এটাই ঠিক। তো আর হচ্ছে কি গুরু, গুরু বর্ণের যে চিহ্নটা হয় সেটা আমরা এরকম করে ব্যবহার করব, ধরুন মাইনাসের মতন। তো আমরা চিহ্ন বুঝে গেলাম কোনটা কোন অক্ষরের উপর চড়বে। এই চিহ্নগুলি অক্ষরের উপরে চড়বে। যেমন এখানে যদি আমরা ক বলি, ক, এটা কি লঘু যদি হয়ে যায় তার উপরে এরকম চিহ্ন বসবে। আর যদি গুরু হয়, ক আকার যদি থাকে তাহলে তার উপরে এরকম চিহ্ন বসবে। সেটা উপরে দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, কিন্তু সুবিধের জন্য বলছি উপরে দেওয়া ভালো। তো ম স্ত্রী গুরু, ম স্ত্রী গুরু মানে ম গণের তিনটি, ত্রি মানে তিন, গুরু তিনটা অক্ষরে, যে অক্ষরগুলি থাকবে ম গণের তিনটা অক্ষরে হবে গুরু। এটা ম গণের এই যে গুরু চিহ্ন আছে, তিনটা চিহ্নই কি হয়েছে, গুরু হয়েছে। এরপরে এই পাঠ স্ত্রী লঘুশ্চ নকারো, সেম ত্রি যোগ ত্রি লঘু, যদি লঘু থাকে, তিনটা যদি লঘু থাকে, ই থাকে লঘু থাকে, সেটা নকারো, ন মানে দন্তা ন। তো আমরা দেখেছি যে মগণের তিনটে অক্ষর ম স্ত্রী গুরু, স্ত্রী লঘুশ্চ, তিনটা যদি লঘু থাকে সেটা নগণ হয়ে যাচ্ছে। প্রথম লাইন বোঝা গেছে। ম স্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো, ম স্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো, একবারে মুখস্থ করে নিতে হবে। তো যে দ্বিতীয় যে লাইনটা সেটা হচ্ছে ভাদি গুরু পুনরাদি লঘু জ। তাহলে কি হয়েছে, ভাদি গুরু, ভাদি গুরু, ভাদি মানে কি ভ যোগ আদি। তো ভ যোগ আদি ভাদি যদি হয়ে থাকে, তো ভ মানে ভগণ, কি দ্বারায়, ভ সমান সমান ভ, ভগণ সমান সমান কি দ্বারায়, আদি। আদি মানে কি, যে তিনটা অক্ষর থাকে, প্রত্যেকটার মধ্যে তিনটা করে অক্ষর থাকবে এগুলির মধ্যে। তো ভাদি মানে ভগণের আদিতে, আদি মানে কি প্রথমে, প্রথমে যদি গুরু হয় তাহলে আর বাকি দুটোর কথা বলা হয়নি, তার মানে কি হবে, বাকি দুটো অক্ষর কি হয়ে যাবে, লঘু হয়ে যাবে। স্পষ্ট? তো ভগণের আদিতে গুরু, ভাদি গুরু, ভ যোগ আদি মানে ভগণের আদিতে গুরু, পুনরাদি, পুনরায় মানে কি আবার, লঘু যদি লঘু হয় মানে পুনরায় মানে আবার, যদি আদিতে লঘু মানে প্রথমে যদি সেটা কি হয়ে যায়, লঘু হয়ে যায়, তাহলে বাকি যে দুইটা থাকে সেটা কি হবে, গুরু হয়ে যাবে। এরকম যদি আসে সেটা কি হয়ে যাবে, জগন, কিগণ হবে, জগন। তো একটু আন্ডারলাইন করে রাখো নিচে। তো ভগন আর জগন, তাহলে ভাদি গুরু, ভগনের আদিতে গুরু থাকে, আর আবার যদি আদিতে লঘু থাকে সেটা কি হয়ে যাবে, জগন হয়ে যাবে। তো দুটো লাইনের মিনিং, অর্থ আমরা বুঝতে পেরেছি। ম স্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো, বাদি গুরু পুনরাদি লঘুর্জ,
এটা মুখস্থ করতে হবে। এখন দেখুন মগন আর নগণ যে দুটা গণ এসছে, দুটা গণের স্বরূপগুলি দেখুন। মগণের তিনটা অক্ষরে কি হয়? গুরু হচ্ছে। মগণের তিনটি অক্ষর গুরু, আর নগণের তিনটি অক্ষরই লঘু হচ্ছে। আর ভগণের প্রথম যে অক্ষর সেটা গুরু আর বাকি দুইটা অক্ষর লঘু, আর জগণের প্রথমটা লঘু, বাকি দুইটা অক্ষর গুরু হচ্ছে। এরপরের যে লাইনটা, जो गुरु जो गुरु মধ্যগত, এটা যদি একটু ভাঙা যায়, সন্ধি যদি আলাদা করা যায়, বিচ্ছেদ করা যায়, জ যোগ গুরু, এটা সন্ধির কারণে বর্গের তৃতীয় বর্ণ আসাটে বিসর্গ স্থানে ওকার হয়ে গেছে। তো যো গুরু মানে বর্গাজ্য, এটা নিচে আন্ডারলাইন করুন, বর্গাজ্য। গুরু কোথায় থাকবে? মাঝখানে থাকবে, মধ্যগত মানে মাঝখানে যদি থাকে, মধ্যে যদি থাকে, গত, তো সেটাকে আমরা কি গণ বলবো? জগণ বলবো। কোন জ? বর্গের জ, জগণ বলবো। জগণ মানে কি? গুরুটা থাকবে মাঝখানে। তো প্রথম আর শেষটা তাহলে কি হয়ে যাবে? লঘু হয়ে যাবে। প্রথম মাঝখানে বলবে, একটা কথা বলবে, কি বলেছে? যো গুরু মধ্যগত মানে বর্গাজ্য গণের গুরু মাঝখানে থাকবে। যো গুরু মধ্যগত র লঘু মধ্য, আরেকটা গণ পেয়েছি সেটা হচ্ছে র। তাহলে অনুরূপ মাঝখানে যদি কি থাকে? লঘু থাকে, তাহলে প্রথম আর শেষেরটা কি হবে? গুরু হবে। এরকম যদি থাকে সেটা কি গণ হবে? রগণ হয়ে যাবে। তো যো গুরু মধ্যগত মানে বর্গাজ্য গণের গুরু থাকবে মাঝখানে, আর রগণের গুরু থাকবে, লঘু থাকবে মাঝখানে। বোঝা গেছে? এরপরের যে লাইনটা আছে, সো অন্তে গুরু, অন্তে লঘু স্ত, সো অন্তে গুরু। অনেকে উচ্চারণটা হন্তে করে বাংলাতে, আসলে যদি এটা সংস্কৃতে লেখা হতো সো অন্তে এরকম হতো। তো এখানে দন্তাস বিসর্গ যোগ অন্তে থাকাতে, বিসর্গের পরে অ থাকাতে, সেটা সংস্কৃতে যদি লেখা হয় দেবনাগরীকে, ইংরাজি এসের মতন হয়, এটাকে বলে লুপ্ত অ। আর যদি বাংলাতে লেখা হয় সেখানে লুপ্ত অটায় হর মতন হবে প্রায়, কিন্তু উপরে মাত্রা থাকবে না, আর একটু নিচে থাকবে, মাত্রার নিচে থাকবে, এটাকে বলে লুপ্ত অ। তো স অন্তে মানে স্বগণের, আন্ডারলাইন করুন, স অন্তে গুরু। অন্তে গুরু মানে কি? শেষে যদি গুরু থাকে। কোন গণের? দন্তাস। দন্তাস গণের কোথায় থাকে? শেষে যদি গুরু থাকে, তাহলে প্রথম দুইটা কি হয়ে যাবে? লঘু হয়ে যাবে। স অন্তে গুরু, দেখুন অন্তে গুরু হয়েছে, স অন্তে গুরু। আর কথিত মানে বলা হয় অন্তে লঘু স্থ, অন্তে যদি লঘু থাকে সেটা স্থ, লঘু গরস্বকার বিসর্গ,
যোগ ত, তো বিসর্গর পর থাকাতে ত থাকাতে দন্তাস হয়ে গেছে। আসলে এখানে মূলে কি আছে লিখে নিই একটু, লঘু যোগ ত, এরকম। তো লঘু বিসর্গ যোগ ত, তো দুটা মিলে লঘুস্থ হয়েছে। তো মূল হচ্ছে কি, তটা হচ্ছে গণ। তো অন্তে যদি লঘু থাকে, কি থাকে অন্তে যদি লঘু থাকে, সেটা কি হয়ে যাবে, অন্তে যদি লঘু থাকে প্রথম দুইটা কি হয়, গুরু হবে, এটাকে বলে তগণ। এইভাবে এখন আমরা 8টা গণ পেয়েছি, কি মগণ, নগণ, ভগণ, জগণ, জগণ, রগণ, সগণ আর তগণ। এই যে গণগুলির মধ্যে তিনটি তিনটি অক্ষরে এক একটি পাদ হচ্ছে, আবার একটি অক্ষরেও একটি পাদ হয়। তো যে একটি অক্ষরে আমাদের পাদ নির্ণয় করতে হবে, সে তার জন্য যে লাইনটা করেছেন, গুরু রেকু। তো এই যে একটা অক্ষরে কি বলেছে, গুরু রেকো, ওকার দিনই গুরু যোগ একো, গুরু যোগ এক, এখানে গ থাকাতে আবার উকার হয়ে গেছে, তো এটাকে একো, গুরু যোগ একো, তো গুরু যোগ একো মানে কি এক, এটা কি মূলে কি আছে এক, গুরু এক। একটা যদি অক্ষরে গুরু হয়, একটা অক্ষর যদি গুরু হয়, সেটা কি হবে, গ গণ হবে, তো গগন হয়ে যাবে। তো কি হবে, গকার, গগন হয়ে যাবে। তো একটা অক্ষর যদি থাকে সেটা গুরু চিহ্ন হবে অবশ্যই। আর যদি লকার লঘু রে কক, লঘু কক রে কক, লঘু রে কক, যদি একটা অক্ষরে যদি লঘু হয় সেটা লগন হবে। বোঝা গেছে? তো ভালো করে মাথা রাখতে হবে এই কবিতার মতন এগুলি। এরপরে আরেকটা লাইন আছে, আমাদের দরকার নেই, যতটুকু দরকার অতটুকু হয়ে যায়। তো আমি আরেকবার বলে দিচ্ছি মনে রাখার সহজ উপায়গুলি কি কি। এর মধ্যে এই যে লাইনটা, পঞ্চম যে লাইন, সেটা বেশি একটা মাথায় না রাখলেও হবে। একটা অক্ষর, কেন বলছি, একটা অক্ষর যদি লঘু হয় সেটা লগন হয়ে যাবে, গুরু হলে গুরু হয়ে যাবে। সমস্যা হয় কোন জায়গাতে, সমস্যা হচ্ছে কোন জায়গাতে, বাকি যে 4টা লাইন আছে। তো মনে রাখার জন্য সহজ উপায় বলে দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন প্রথম পার্টে কি বলছে, যে এটা দুইটা পার্ট করে নিন। ম স্ত্রী গুরু, এই যে প্রথম পার্ট, ভাদি গুরু, যো গুরু মধ্যগত, সো অন্তে গুরু। দেখুন আমি কিভাবে পার্টিশনটা করছি, একটু মাথায় দেখুন। তো এই যে কবিতাটার দুটা পার্ট, এদিকের পার্টটা কি বলা হচ্ছে, সবসময় গুরুর কথা বলা হচ্ছে। দেখুন, ম স্ত্রী গুরু, বাদী গুরু, যো গুরু, সো অন্তে গুরু। আর এদিকে কি বলা হচ্ছে, লঘুর কথা বলা হচ্ছে। সবসময় এদিকে কি বলা হচ্ছে, লঘুর কথা বলা হচ্ছে। স্ত্রী লঘু, পুনরাদি লঘু, র লঘু, সো অন্তে লঘু, বাস। তাহলে যদি কোনো অক্ষর এদিকে থাকে, লঘুর কথা বলা হয়, ভাবতে হবে কবিতার এই লাইনে। আর প্রথম লাইনে বলা হয়েছে কি, গুরুর কথা, যে এই পার্টটায় প্রথম পার্টে বলা হচ্ছে সবসময় গুরুর কথা। এই একটা জিনিস মাথায় রাখতে হবে, সুবিধার জন্য বলছি। আরেকটু সোজা করে দিই আপনাদেরকে। দেখুন প্রথম লাইন, 4টা লাইন মনে রাখা দরকার।
তো প্রথম লাইনে মাথায় রাখবেন আপনারা, প্রথম লাইনে যে তিনটে অক্ষর থাকে, তিনটে যে অক্ষর থাকে, প্রথম লাইনের প্রথম অর্ধেকটা বলছি, তিনটা অক্ষরে কি হয়, তিনটা অক্ষরে ম স্ত্রী গুরু, মগণের তিনটা অক্ষর গুরু, মানে তিনটা অক্ষরের কথা বলা হয়েছে। প্রথম যে লাইন, প্রথম যে লাইনটা সেটার মধ্যে তিনটা অক্ষরের কথাই বলা হয়েছে, মাথায় রাখতে হবে। এগুলি রসগোল্লা ভেবে নিন, যে তিনটা রসগোল্লা, যে প্রথম পাঠে তিনটা অক্ষরের কথা বলা হচ্ছে। দ্বিতীয় যে লাইনটা, এবার ভাবুন যে যদি এগুলি যদি লঘু হয় তাহলে কোন পাঠ হবে, দ্বিতীয় পাঠ হবে। আর যদি গুরু হয় তাহলে প্রথম পাঠ হবে, কারণ সবসময় প্রথম পাঠে গুরু বলা হয়েছে আর দ্বিতীয় পাঠে কি বলা হয়েছে, লঘুর কথা বলা হয়েছে। তো আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম পাঠে কি আছে, গুরু। তো প্রথম লাইনে তিনটি অক্ষরের কথা মাথায় রাখতে হবে, তিনটা অক্ষরের কথা বলা হয়েছে। আর দ্বিতীয় যে লাইনটা আছে তার মধ্যে প্রথম লাইনের কথা বলা হয়েছে, প্রথম অক্ষরের কথা বলা হয়েছে। তো প্রথম যে লাইন তিনটি অক্ষরের কথা বলা হয়েছে, আর দ্বিতীয় যে লাইন, দ্বিতীয় লাইনে প্রথম অক্ষরের কথা বলা হয়েছে। মাথায় শুধু এটা রাখবেন যে দ্বিতীয় লাইনে প্রথম অক্ষর, তৃতীয় লাইনে মাঝখানের অক্ষর। দেখুন এগুলি ভেবে নিন, ভাবুন এগুলি নেই আর কি আপাতত। তো প্রথম অক্ষর, আর এখানে কি দেখুন কি বলা হচ্ছে, দেখুন আমি একটু পার্টিশন করে দিলেও পারি। প্রথম লাইন, দ্বিতীয় লাইনে দেখুন একটার কথা কোনটা বলা হচ্ছে, প্রথম অক্ষর। এবার প্রথম অক্ষরটা যদি লঘু হয় তাহলে কবিতার দ্বিতীয় পার্ট, আর যদি গুরু হয় প্রথম পার্ট। তারপরে তৃতীয় যে নাম্বারটা আছে, লাইনটা আছে, সেখানে মাঝখানের কথা বলা হয়েছে। আর চতুর্থ নাম্বার যে লাইনটা আছে সেখানে শেষের কথা বলা হয়েছে। তো মোটামুটি একটা ধারণা যে আপনারা মনে রাখবেন, প্রথম লাইনে তিনটা অক্ষরের কথা, দ্বিতীয় লাইনে প্রথম অক্ষর, তৃতীয় লাইনে মাঝখানের অক্ষর, চতুর্থ যে লাইনটা আছে সেটার মধ্যে শেষ অক্ষরের কথা বলা হয়। শুধু এটা মাথা রাখলেই হবে। তো যদি যে দেখুন এটা কত নাম্বার লাইন, আপনি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এটা দ্বিতীয় নাম্বার লাইন। তো দ্বিতীয় নাম্বারে কি আছে, ভাদি গুরু, ভাদি গুরু। এটাকে যদি এখন যদি সাপোজ আপনাকে যদি এরকম একটা স্ক্যানিং করার পরে যদি এরকম সিম্বল আসে, যদি এরকম চিহ্ন আসে, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে একটা অক্ষর কোনটা আছে, একটা কি আছে, এটা আছে, আর দুইটা আছে। তো এটা কি কোথায় আছে, কত নাম্বার লাইন কবিতার মনে রাখার জন্য বুঝতে হবে। তো প্রথমে ভাবতে হবে প্রথম লাইনে তিনটা অক্ষর, এখানে তো তিনটা অক্ষর কথা বলা হয়নি, প্রথম অক্ষর। তো প্রথম অক্ষর কথা বলা হয়েছে মানে কত নাম্বার লাইন, দুই নাম্বার লাইন। তো 2 নাম্বার লাইন মানে কি, 2 নাম্বার লাইনে কি আছে, প্রথম পার্টে গুরুর কথা বলা হয়েছে, শেষের পার্টে লঘু। এখন কি এটা কি লঘু না গুরু, যদি গুরু হয় তাহলে সেটা প্রথম পার্ট, আর যদি লঘু হয় সেটা দ্বিতীয় পার্ট হয়ে যাবে। বোঝা গেছে আশা করি। তো পুনঃ সর্বেষাং ছাত্রাणां कृते अहम् अभिनन्दनं व्यवहार्य अत्रापि समाप्यते अद्यतनीय पाठः। सर्वेभ्यो नमो नमः। जयतु संस्कृतं, जयतु भारतम्।